রিসিভার তুললেন ইন্সপেক্টর অরিজিৎ বোস। তিনি এই বিভাগের একমাত্র বাঙালি অফিসার, যিনি নিজের দক্ষতায় এই পদে এসেছেন। তার তীক্ষ্ণ বুদ্ধি আর কলকাতার অন্ধকার জগতের নারী নক্ষত্রের সম্পর্কের জ্ঞান তাকে ইংরেজ সহকর্মীদের কাছে সমীহের পাত্র করে তুলেছিল। হ্যালো, হ্যাঁ বোস বলছি। পুরনো ডায়েরির ছেঁড়া পাতা বা কোনো হলুদ হয়ে আসা চিঠির ভাঁজে কিছু গল্প যুগ যুগ ধরে লুকিয়ে রাখে এক একটা জমাট বাঁধা রহস্য। সেই হারিয়ে যাওয়া সূত্র আর অমীমাংসিত রহস্যের কিনারা করতেই আমাদের এই বিশেষ নিবেদন, দ্য নাইট এক্সপ্রেস অরিজিনালস। দ্য নাইট এক্সপ্রেস অরিজিনালসে আজকে আপনাদের জন্য ইন্সপেক্টর বোসের ডায়েরি থেকে স্যার আর্থারের হত্যাকাণ্ড। আজকের এই রোমাঞ্চকর অনুসন্ধানের সূত্রধার আমি শ্যাম, আর আপনাদের সেই রহস্যের গোলকধাঁধায় পথ দেখাতে গল্প পাঠে রয়েছে জয়পাল। শুরু হচ্ছে স্যার আর্থারের হত্যাকাণ্ড। 1935 সাল, কলকাতা। ব্রিটিশ রাজের গরিমা তখনও অস্তমিত হয়নি, কিন্তু তার দেয়ালে ফাটল ধরতে শুরু করেছে। শহরটা যেন দুটো ভাগে বিভক্ত। একদিকে ইংরেজদের চকচকে চৌরঙ্গি, গ্র্যান্ড হোটেল আর কলকাতা ক্লাব, অন্যদিকে উত্তর কলকাতার ঘিঞ্জি গলি, আফিমের ধোঁয়া আর স্বদেশি আন্দোলনের চাপা গুঞ্জন। এই দুই কলকাতাকে যেই জায়গাটা বেঁধে রেখেছে তা হলো লালবাজার, পুলিশের হেডকোয়ার্টার। ভয়ের প্রতীক, আবার আভিজাত্যের রক্ষা কবচও বটে। এক শীতের রাতে লালবাজারের টেলিফোনটা বেজে উঠল কর্কশভাবে। রিসিভার তুললেন ইন্সপেক্টর অরিজিৎ বোস। তিনি এই বিভাগের একমাত্র বাঙালি অফিসার, যিনি নিজের দক্ষতায় এই পদে এসেছেন। তার তীক্ষ্ণ বুদ্ধি আর কলকাতার অন্ধকার জগতের নারী নক্ষত্রের সম্পর্কের জ্ঞান তাকে ইংরেজ সহকর্মীদের কাছে সমীহের পাত্র করে তুলেছিল। হ্যালো, হ্যাঁ বোস বলছি। ওপার থেকে ভেসে এলো কলকাতা ক্লাবের ম্যানেজারের আতঙ্কিত গলা। ইন্সপেক্টর সর্বনাশ হয়ে গেছে। স্যার আর্থার রাড্রিক ও লাইব্রেরি ঘরে খুন হয়েছে। অরিজিৎ বোসের হাতটা এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। স্যার আর্থার রড্রিক শুধু একজন ধনী পাট ব্যবসায়ী নন, তিনি ভাইসরয়ের কাউন্সিলের অন্যতম সদস্য। এই খুন সাধারণ খুন নয়, এ হলো সরাসরি ব্রিটিশ সিংহাসনের গায়ে আঁচড় কাটা। দশ মিনিটের মধ্যে অরিজিৎ পৌঁছে গেলেন কলকাতা ক্লাবে। শ্বেতপাথরের বারান্দা, বিশাল ঝাড়বাতি আর পাম গাছের টব দিয়ে সাজানো ক্লাব আজ থমথমে। লাইব্রেরির ঘরটা কর্ডন করে দেওয়া হয়েছে। ভেতরে ফরাসি কার্পেটের উপর মুখ থুবড়ে পড়ে আছে স্যার আর্থার রড্রিকের বিশাল দেহ। তার পরনে দামি ডিনার জ্যাকেট, পিঠে কোনো আঘাতের চিহ্ন নেই। টেবিলের উপর রাখা হুইস্কির গ্লাসটা অর্ধেক খালি, কিন্তু তার মুখটা বিকৃত নীল। অরিজিৎ অস্ফুটে বললেন, বিষ, সাইনাইড বা ওই জাতীয় কিছু? মৃত্যুর আগে ভয়ঙ্কর কষ্ট পেয়েছেন। ঘরের ভেতরে আরেকজন লোক বসেছিলেন, লম্বা, চুল ব্যাকব্রাশ করা, চোখে সোনার ফ্রেমের চশমা। ইনি ব্যারিস্টার পি.কে. বাসু, কলকাতার অন্যতম সেরা বাঙালি আইনজীবী এবং স্যার আর্থারের আইনি পরামর্শদাতা। অরিজিৎ জিজ্ঞেস করলেন, আপনি কখন এলেন মিস্টার বাসু? ব্যারিস্টার বাসু রুমাল দিয়ে কপাল মুছে বললেন, আমি ওর সাথে একটা জরুরি ব্যবসায়িক কথা বলতে এসেছিলাম। এসে দেখি দরজাটা ভেজানো, ভেতরে ঢুকে তো এই 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 দৃশ্য। অরিজিতের চোখ ঘুরছিল ঘরের চারপাশে। কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। খুনি যেই হোক, সে স্যার আর্থারের পরিচিত।
আচ্ছা স্যার, আর্থার এখানে আসার আগে কার সাথে ছিলেন? একাই ছিলেন স্যার, তবে ওর আগে চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট মিস্টার ডারহাম এসেছিলেন। মিনিট 10 আগেই বেরিয়ে গেছেন। আচ্ছা, আপনার সাথে ওর ব্যবসায়িক আলোচনাটা কি নিয়েছিল, যদি বলা যায়? সেটা সেটা বেশ গোপনীয় ইন্সপেক্টর, ক্লায়েন্টের ব্যাপার। মিস্টার বাসু, আপনার ক্লায়েন্ট এখন মৃত এবং আপনিই তাকে শেষ দেখেছেন। গোপনীয়তা এখন আর আপনার আভিজাত্য নয়, আমার তদন্তের বাধা। অরিজিৎ নিচু হয়ে স্যার আর্থারের দেহটা পরীক্ষা করছিলেন। হঠাৎ তার চোখ আটকে গেল একটা চকচকে বস্তুর উপর। স্যার আর্থারের দেহের পাশে চেয়ারের পায়ার কাছে একটা বোতাম পড়ে আছে। সাধারণ শার্টের বোতাম নয়, এটা একটা দামি শেরওয়ানির বোতাম, কালো পাথরের, তাতে সূক্ষ্ম রূপোর কাজ। অরিজিৎ বোস খুব সাবধানে রুমাল দিয়ে বোতামটা তুলে নিলেন। তারপর সোজা হয়ে ব্যারিস্টার বাসুর দিকে তাকালেন। ব্যারিস্টার বাসু একটা কালো কাজ করা শেরওয়ানি পরেছিলেন। তার শেরওয়ানির ডান দিকের অস্তিনের বোতামটা ছেঁড়া। লাইব্রেরির ঘরের ভেতরে সময় যেন জমে গিয়েছিল। ব্যারিস্টার বাসুর ফ্যাকাশে মুখ আর ইন্সপেক্টর অরিজিৎ বোসের হাতে ধরা কালো বোতামটা, এই দুইয়ের মধ্যে ঘরের বাতাসে ভারী হয়ে উঠল। অরিজিৎ শান্ত গলায় জিজ্ঞেস করল, এটা আপনার? যেন তিনি জলহার খবর নিচ্ছেন। ব্যারিস্টার বাসু তার ছেঁড়া আস্তিনের দিকে তাকালেন। তার কপালের ঘাম চশমার কাছকে ঝাপসা করে দিচ্ছিল। হ্যাঁ, মানে হতে পারে। আমি যখন ওর দেহটা দেখি তখন বোধহয় ঝুঁকেছিলাম, চেয়ারে লেগে ছিঁড়ে যেতে পারে। আপনি তাকে ছুঁয়েছিলেন? না, মানে হ্যাঁ, আমি দেখতে চেয়েছিলাম উনি বেঁচে আছেন কিনা। বাসুর আভিজাত্যপূর্ণ ইংরেজি উচ্চারণে দেশীয় ভয়ের কাঁপুনি স্পষ্ট। অরিজিৎ বললেন, ব্যারিস্টার বাসু, আপনি ভালো করেই জানেন একটা খুনের ঘটনাস্থলে কোনো কিছু স্পর্শ করা আইনত অপরাধ, বিশেষ করে আপনি যখন একজন ব্যারিস্টার। দেখুন ইন্সপেক্টর, আমার মনে হয় আপনি ভুল জায়গায় সন্দেহ করছেন। স্যার আর্থারের অনেক শত্রু ছিল, বিশেষ করে তার এই নতুন পাটের একচেটিয়া ব্যবসার জন্য। আমি সব দিকই খতিয়ে দেখব। আপাতত আমার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি কলকাতা ছেড়ে কোথাও যাবেন না। ব্যারিস্টার বাসু কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। ইন্সপেক্টর বোসের চোখের দিকে তাকিয়ে তিনি বুঝলেন, এই বাঙালি পুলিশ অফিসারকে আভিজাত্যের ভয় দেখিয়ে লাভ নেই। পরদিন সকালে লালবাজারে নিজের অফিসে বসেছিলেন অরিজিৎ। টেবিলের ওপর স্যার আর্থার রডিকের ফাইল। পোস্টমর্টমের রিপোর্ট এসে গেছে। মৃত্যুর কারণ তীব্র পটাশিয়াম সায়ানাইড, হুইস্কির সাথে মেশানো হয়েছিল। টেবিলে সাজানো আরও কিছু জিনিস। 1, সেই কালো শেরওয়ানির বোতাম। 2, স্যার আর্থারের অফিস থেকে পাওয়া একটা ডায়েরি, যার অনেক পাতায় সাংকেতিক ভাষায় কী সব লেখা। 3, ব্যারিস্টার বাসু গত 1 মাসের গতিবিধির উপর একটা প্রাথমিক রিপোর্ট। ঘরে ঢুকলেন অরিজিতের বিশ্বস্ত কনস্টেবল নন্দলাল। বড়বাবু, একটা খবর আছে। বলো। ক্যালকাটা ক্লাবে একজন বেহারাকে জেরা করেছিলাম। সে বলেছে কাল রাতে স্যার আর্থার খুন হওয়ার ঘণ্টাখানেক আগে তার সাথে লাইব্রেরিতে এক মেম সাহেব দেখা করতে এসেছিলেন। মেম সাহেব? কে সে? সেটা কেউ জানে না। বেহারা শুধু বলেছে খুব দামি পোশাক পরা, মুখে একটা পাতলা নেটের ওড়না ছিল, আর চোখ দুটো নাকি অদ্ভুত সবুজ। কি? সবুজ চোখ? হ্যাঁ বাবু। আর মেম সাহেব যখন বেরিয়ে যান তখন তাকে খুব উত্তেজিত দেখাচ্ছিল। তিনি নাকি ম্যানেজারকে শুধু বলেছিলেন স্যার আর্থারকে বলবেন বিশ্বাসঘাতকতার দাম তাকে দিতেই হবে। অরিজিৎ বোস সোজা হয়ে বসলেন। কেসটা যত সহজ মনে হচ্ছিল ততটা নয়। ব্যারিস্টার বাসু কি সত্যি খুনি, নাকি এই রহস্যময় সবুজ চোখের মেম সাহেবই আসল আসামি? অরিজিৎ বললেন, নন্দলাল,
ব্যারিস্টার বাসুর ওপর নজর রাখো। আর আমি একটু বেরোচ্ছি। স্যার আর্থারের ওই সাংকেতিক ডায়েরি নিয়ে একবার ব্রেন্টিং স্ট্রিটের এক পুরনো লোকের কাছে যেতে হবে। সে এই শহরের সব সাংকেতিক ভাষার জাদুকর। অরিজিৎ বুঝতে পারছিলেন এই খুনের শিকড় অনেক গভীরে। হয়তো তা আভিজাত্যের আড়ালে লুকিয়ে থাকা কোনো নোংরা ব্যবসায়িক ষড়যন্ত্র, অথবা কোনো ব্যক্তিগত প্রতিশোধের। আর সেই ছেঁড়া বোতামটা, ওটা কি আসল প্রমাণ, নাকি তাকে বিভ্রান্ত করার জন্য ফেলে রাখা কোনো টোপ? পেন্টিং স্ট্রিট ইহুদি, আর্মেনিয়া আর অ্যাংলো ইন্ডিয়াদের এক মিশ্র এলাকা। এখানে একটা ধুলো মাখা পুরনো বইয়ের দোকানের পিছনে একটা ছোট ঘরে বসেন মিস্টার ডিসুজা। একসময় তিনি লালবাজারে সাংকেতিক ভাষার পাঠোদ্ধার হিসেবে কাজ করতেন। এখন অবসরের পর বই ছাড়ার কাজ করেন। অরিজিৎ যখন ঢুকলেন, ডিসুজা একটা সেকালে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটা পুরনো বাইবেল পরীক্ষা করছিলেন। ডিসুজা না তাকেই বললেন, কি ব্যাপার ইন্সপেক্টর, আবার কোনো সাহেবের গোপন চিঠি? অরিজিৎ হাসলেন। তিনি স্যার আর্থারের ডায়েরিটা এগিয়ে দিয়ে বললেন, এবার চিঠি নয় ডিসুজা, একটা ডায়েরি। ডিসুজা গ্লাসটা নামিয়ে রাখলেন। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে তার কপালের ভাঁজ গভীর হলো। এ তো কোনো সাধারণ কোড নয় বস, এটা একটা ব্যবসার আড়ালে অন্য ব্যবসার হিসেব। কিসের ব্যবসা? মাফিম। দেখুন, এই সংকেতগুলো সাংহাইয়ের পপি ফুলের প্রতীকের সাথে মেলে। স্যার আর্থার রড্রিক শুধু পাটের ব্যবসা করতেন না, তিনি চীন থেকে বেআইনি আফিমের একটা বিশাল সিন্ডিকেট চালাতেন। সাংহাই সিন্ডিকেট? হ্যাঁ, কিন্তু মজাটা অন্য জায়গায়। এখানে দেখুন, শেষ কয়েক সপ্তাহে টাকার অঙ্কগুলো আয় নয় ব্যয় এর ঘরে লেখা। মনে হচ্ছে কেউ স্যার আর্থারকে ব্ল্যাকমেল করছিল। তিনি বিপুল পরিমাণ টাকা কাউকে ধার দিচ্ছেন। কাকে? তিনি বিপুল পরিমাণ টাকা কাউকে ধার দিচ্ছিলেন। নাম নেই, শুধু একটা চিহ্ন আছে। ডিসুজা একটা প্রতীকের উপর আঙুল রাখলেন, একটা সবুজ সাপের চোখের মতো দেখতে। লালবাজারে ফিরতে ফিরতে অরিজিতের মাথায় সব জট পাকিয়ে যাচ্ছিল। সবুজ চোখের মেম সাহেব, সবুজ সাপের চোখের সংকেত, আফিমের ব্যবসা, ব্ল্যাকমেল, আর এর মধ্যে ব্যারিস্টার বাসুর ছেঁড়া বোতাম। অফিসে ঢুকতেই নন্দলাল প্রায় ছুটে এলো। বড়বাবু, ব্যারিস্টার বসু একটা কাণ্ড করেছেন। কি? তাকে আমরা চোখে চোখে রাখছিলাম। আজ দুপুরে তিনি ছদ্মবেশে বউবাজারে একটা শ্যাকরার দোকানে গিয়েছিলেন। বউবাজার? কেন? একটা শেরওয়ানি বোতাম বানাতে দিয়েছেন বাবু, ঠিক ওই রকম দেখতে, কালো পাথরের। তিনি প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। অরিজিৎ এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর বললেন, নন্দলাল, ব্যারিস্টার বাসুকে এক্ষুনি তুলে আনো। আর কোনো সম্মান দেখানোর দরকার নেই, সোজা লালবাজারের জেরা ঘরে নিয়ে এসো। সন্ধ্যা নেমে এসেছে। জেরা ঘরের বাতিটা জ্বলছিল ব্যারিস্টার বাসুর মুখের উপর। তার আভিজাত্যের মুখোশটা খসে পড়েছে। ক্লান্ত, বিধ্বস্ত এক মধ্যবয়সী মানুষ বসে আছেন। অরিজিৎ শান্তভাবে শুরু করলেন, আপনি বোতাম বানাতে গিয়েছিলেন মিস্টার বাসু? ইন্সপেক্টর, আমি 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 বুঝছেন না, আমি ইন্সপেক্টর, আপনি আপনি বুঝছেন না, আমি মানে খুব খুব বিপদে আছি। কিসের বিপদ? স্যার আর্থার খুন হওয়ার পরদিন সকালে আমি একটা পার্সেল পাই। তাতে তাতে একটা ছবি ছিল, আমার ছবি। স্যার আর্থারের মৃতদেহের পাশে দাঁড়িয়ে আছি, আর একটা চিঠি। তাতে লেখা, আমরা জানি তুমি খুনি, যদি বাঁচতে চাও কাল রাত 10টায় খিদিরপুর ডকে 50,000 টাকা নিয়ে এসো। পুলিশকে জানালে এই ছবি সোজা কমিশনারের টেবিলে চলে যাবে। ব্ল্যাকমেল? সেই জন্য আপনি বোতাম বানাতে গিয়েছিলেন, যাতে আমি সন্দেহ না করি?
হ্যাঁ, মানে আমি আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম ইন্সপেক্টর। টাকাটা কে আনতে বলেছে? ওই সবুজ চোখের মেম সাহেব? আমি 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 এটা জানি না। আমি শুধু জানি আজ রাতে টাকাটা না দিতে পারলে আমি ফেঁসে যাব। হ্যাঁ, ফেঁসে যাব। অরিজিৎ বোস চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কেসটা আরও জটিল। খুনি শুধু খুন করে থামেনি, সে এখন ব্যারিস্টার বাসুকে ফাঁসাচ্ছে। অরিজিতের চোখে একটা নতুন আলো। চিন্তা করবেন না ব্যারিস্টার, আজ রাতে খিদিরপুর ডকে আপনি একাই যাবেন, কিন্তু আপনার ছায়া হয়ে পেছনে আমি থাকব। লালবাজারের একটা ছোট স্যাঁতস্যাঁতে ঘরে ইন্সপেক্টর অরিজিৎ বোসের সামনে ভয়ে কাঁপতে কাঁপতে বসে আছে ক্যালকাটা ক্লাবের সেই প্রবীণ বেয়ারা, নাম রহিম। তার সাদা উর্দিটা ঘামে ভেজা। অরিজিৎ শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তোমার নাম রহিম? আজ্ঞে হুজুর। তুমি কাল রাতে স্যার আর্থার রড্রিককে শেষ কখন জীবিত দেখেছিলে? তা রাত 9:10 হবে হুজুর। বারা সাহেব অর্থাৎ স্যার আর্থার লাইব্রেরি ঘরে এক মেম সাহেবের সাথে কথা বলছিলেন। মেম সাহেব? তুমি কি তাকে চিনতে? না হুজুর, আগে কখনো দেখিনি। খুব দামি লোক বলে মনে হলো। মুখে একটা পাতলা নেটের ওড়না দিয়ে ঢাকা ছিল। শুধু চোখ দুটো যা দেখা যাচ্ছিল হুজুর, যেন পিল্লির মতো সবুজ। সবুজ চোখ? তারা কি নিয়ে কথা বলছিল? সেটা শোনার সাধ্য কি আমার আছে হুজুর? আমি শুধু উইস্কি দিয়ে চলে আসছিলাম। তবে মেম সাহেবের গলা বেশ উঁচু ছিল। তিনি রেগে রেগে ইংরেজিতে বলছিলেন, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আর্থার, তুমি চুক্তি ভঙ্গ করেছ। চুক্তি? তারপর? তারপর মেম সাহেব তার পার্স থেকে একটা ছোট্ট নকশা করা রূপোর বাক্স বের করে বারা সাহেবের দিকে ঠেলে দিলেন। বললেন, এটাই তোমার শেষ সুযোগ, হয় এটা নাও, নয়তো কালকের সূর্য তুমি দেখবে না। বাক্সটা? স্যার আর্থার কি বাক্সটা নিয়েছিলেন? আজ্ঞে হুজুর। বারা সাহেবের মুখটা ফ্যাকাশে হয়ে গেছিল। উনি কাঁপা কাঁপা হাতে বাক্সটা তুলে নিয়ে নিজের কোটের ভেতরে পকেটে রেখে দিলেন। মেম সাহেব আর এক মুহূর্ত দাঁড়াননি, ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেলেন। আর তুমি? আমিও নিজের কাজে চলে যাই হুজুর। তার ঠিক মিনিট 20 পরেই তো সব শেষ। ব্যারিস্টার বাসুকে কখন দেখেছিলে? মেম সাহেব চলে যাওয়ার ঠিক পরেই বাসু সাহেব লাইব্রেরিতে ঢোকেন। বারা সাহেব তখন খুব ঘামছিলেন। তিনি বাসু সাহেবকে বসতে বলে নিজে আর একটা হুইস্কির অর্ডার দেন। আমি সেই গ্লাসটা দিয়ে আসার পরই সব হইচই শুনি। অরিজিৎ বুঝতে পারছিলেন এই কেসটা ব্যারিস্টার বাসুর ছেঁড়া বোতামের চেয়ে অনেক গভীর। ঠিক আছে রহিম, তুমি এখন যেতে পারো, তবে আমার অনুমতি ছাড়া শহর ছাড়বে না। রহিম বেরিয়ে যেতেই ঘরে ঢুকলেন কনস্টেবল নন্দলাল। তার হাতে একটা ফাইল আর একটা সিল করা কাপড়ের প্যাকেট। নন্দলালের কপালে ঘাম। বড়বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে নন্দ? স্যার আথারের বালিগঞ্জ বাংলোতে তল্লাশি চালিয়েছি, বিশেষ কিছু মেলেনি, কিন্তু তার অফিসের চেম্বারে ওটা পাওয়া গেছে। নন্দলাল সাবধানে কাপড়ের প্যাকেটটা খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট কারুকার্য করা রূপোর বাক্স, ঠিক যেমনটা রহিম বর্ণনা দিয়েছিল। অরিজিৎ রুমালে হাত জড়িয়ে বাক্সটা তুললেন। বাক্সটা বেশ ভারী, লক করা নয়। অরিজিৎ সাবধানে ডালাটা খুললেন। ভেতরে কোনো চিঠি বা টাকা নেই। যা আছে তা দেখে অরিজিৎ আর নন্দলাল দুজনেই শিউরে উঠলেন। বাক্সর ভেতরে একটা মখমলের উপরে শুয়ে আছে একটা শুকনো কাটা আঙুল। আঙুলে একটা দামি হীরের আংটি। ভগবান, এটা কিসের আলমত বড়বাবু? এটা আলামত নয় নন্দ, এটা একটা বার্তা। স্যার আর্থার রড্রিককে কেউ ভয় দেখাচ্ছিল, খুব ভয়ঙ্করভাবে ভয় দেখাচ্ছিল। কিন্তু আঙুলটা কার? সেটাই তো প্রশ্ন। আর ওই সবুজ চোখের মেম সাহেবটাই বা কে? সেই কি বাক্সটা দিয়েছিল? অফিস থেকে আর কি পেলে? একটা লেজার বুক বড়বাবু, তাতে কিছু সাংকেতিক লেখা, মনে হচ্ছে কোনো লেনদেনের হিসেব।
আর কয়েকটা চিঠি। একটি চিঠি ব্যারিস্টার পিকে বাসুর সই করা। অরিজিৎ দ্রুত চিঠিটা খুললেন। এটা একটা আইনি নোটিশ। ব্যারিস্টার বাসু তার মক্কেলের হয়ে স্যার আর্থারকে সতর্ক করছেন তিনি যেন বেআইনিভাবে পাটের ব্যবসা থেকে তার মক্কেলকে হটিয়ে দেওয়ার চেষ্টা না করেন। ব্যবসায়িক শত্রুতা তাহলে সত্যিই ছিল? বড়বাবু, এখন কি করবেন? ব্যারিস্টার বাসুকে গ্রেফতার করবেন? না না, এখন নয়। বোতামটা একটা ছেঁড়া সুতো হতে পারে, কিন্তু এই রূপোর বাক্সটা, এটা হলো একটা সাপের গর্তের মুখ। ব্যারিস্টার বাসুকে আমরা চোখে চোখে রাখবো, কিন্তু আমার এখন এই সবুজ চোখের মেম সাহেবকে খুঁজে বার করতে হবে। কিভাবে বড়বাবু? গোটা কলকাতায় হাজার হাজার মেম সাহেব। হাজার হাজার নয় নন্দ, সবুজ চোখ, দামি পোশাক আর আফিমের চোরাচালানের সাথে যোগ এমন লোক খুব বেশি নেই। খোঁজ লাগাও কলকাতায় কোন কোন ইউরোপিয়ান ক্লাব বা হোটেলে গত কয়দিনে নতুন কোনো বিদেশি মহিলা এসে উঠেছে কিনা, বিশেষ করে যারা একা। অরিজিৎ বোস বুঝতে পারছিলেন এই খুনের তদন্ত তাকে কলকাতার অন্ধকার জগতে টেনে নিয়ে যাচ্ছে, যেখানে আভিজাত্যের আড়ালে লুকিয়ে আছে লোভ, বিশ্বাসঘাতক আর নৃশংসতা। কাটা আঙুলটা ছিল সেই অন্ধকারের প্রথম ঝলক। সেদিন রাত লালবাজারের ঘরে ইন্সপেক্টর অরিজিৎ বোস একা। টেবিল ল্যাম্পের সবুজ আভার নিচে খোলা সেই সাংকেতিক লেজার বুক। বাইরে ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা কোনো এক মাতালের অস্পষ্ট চিৎকার ছাড়া আর কোনো শব্দ নেই। স্যার আর্থারের এই খাতাটা কোনো সাধারণ কোডবুকে লেখা নয়, এটা একটা ব্যবসায়িক লেজার, কিন্তু শব্দগুলো অন্য। অরিজিৎ কয়েক ঘন্টা ধরে খাতাটার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ একটা বিষয় তার চোখে পড়ল। খাতায় বারবার কয়েকটা নাম উল্লেখ আছে: কালো পাট, সাদা রেশম, ড্রাগন, আর কিছু তারিখের পাশে অদ্ভুত চিহ্ন, কোথাও জাহাজের নোঙর, কোথাও অন্ধ্রচন্দ্র। অরিজিৎ তার ড্রয়ার থেকে গত কয়েক মাসের শিপিং গ্যাজেট মানে জাহাজের খবরাখবর বের করলেন। নোঙরের চিহ্ন তারিখগুলো মেলাতেই একটা প্যাটার্ন স্পষ্ট হলো। ওই তারিখগুলোই সাংহাই থেকে আফিমের চালান কলকাতায় ঢুকেছে। কালো পাট মানে আফিম, সাদা রেশম সম্ভবত কোকেন বা হিরোইন। স্যার আর্থার রডিক পাটের আড়ালে সাংহাইয়ের কুখ্যাত গ্রিন ড্রাগন সিন্ডিকেটের সাথে মিলে নিষিদ্ধ মাদকের ব্যবসা চালাচ্ছিলেন। কিন্তু ড্রাগনের নামের পাশের টাকার অঙ্কগুলো আয় নয়, ব্যয় হিসেবে দেখানো। অর্থাৎ স্যার আর্থার হলো ড্রাগন, সিন্ডিকেটে বিপুল পরিমাণে টাকা দিচ্ছিলেন। ব্যবসা নয়, ব্ল্যাকমেল। স্যার আর্থার ওই সিন্ডিকেটকে ব্ল্যাকমেল করছিলেন, নাকি উল্টোটা? অরিজিৎ পাতা উল্টালেন। শেষ পাতায় একটা নাম লাল কালিতে দাগ দেওয়া, লে সেরপেন্ট, ফরাসি শব্দ মানে সাপ। এই সর্পের অ্যাকাউন্টে গত এক মাসে বিপুল টাকা গেছে। আর ঠিক তার নিচেই আরেকটা এন্ট্রি, যেটা দেখি অরিজিতের সিদ্ধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তাতে লেখা পিকেবি, আঙুলের জন্য প্রথম কিস্তি। অরিজিতের কপাল কুঁচকে গেল আর বিড়বিড় করে বলতে লাগলেন, PKB অর্থাৎ ব্যারিস্টার পিকে বাসু, আঙুলের জন্য কিস্তি। তার মানে ওই কাটা আঙুলটা। ইন্সপেক্টর বোস বুঝতে পারলেন ব্যারিস্টার বাসু খুনি নন, তিনি নিজেও এই ভয়ঙ্কর খেলার অংশ। পরদিন সকালেই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন নন্দলাল। তার উত্তেজনা আর ধুলোমাখা চেহারায় বলে দিচ্ছিল সে বড় খবর এনেছে। বড়বাবু, পাওয়া গেছে। কি পাওয়া গেছে নন্দ? আরে আগে বসো বসো। সেই মেম সাহেব বড়বাবু, গ্রেট ইস্টার্ন হোটেলে খোঁজ নিয়েছি। 3 দিন আগে প্যারিস থেকে সাংহাই হয়ে ফরাসি মেম সাহেব এসেছেন। স্যুট নাম্বার 212, নাম মাদাম লুসিল গোতিয়ের। তার চেহারাটা? হোটেলের লোক যেমন বর্ণনা দিয়েছিলেন তাতে বয়স 30-32, অসম্ভব সুন্দর, আর চোখ দুটো ঠিক পান্নার মতো সবুজ। তাড়াতাড়ি চলো নন্দ, আর সময় নষ্ট করা যাবে না।
গ্রেট ইস্টার্ন হোটেল ছিল ব্রিটিশ আভিজাত্যের কেন্দ্রবিন্দু। সেখানে লালবাজারে পুলিশের হানা দেওয়াটা একটা বড় ঘটনা। হোটেলের ম্যানেজার ইতস্তত করছিলেন, কিন্তু ইন্সপেক্টর বোসের চোখের দিকে তাকিয়ে আর বাধা দেওয়ার সাহস পেলেন না। রুম 212 দরজায় টোকা দিলেন অরিজিৎ। কয়েক মুহূর্ত পর দরজাটা সামান্য খুলল। ভেতর থেকে একজোড়া সবুজ চোখ অরিজিৎকে জরিপ করল। তারপর দরজাটা পুরোপুরি খুলে গেল। দামি সিল্কের গাউন পরে দাঁড়িয়ে আছেন মাদাম লুসিল। তার মুখে সেই পাতলা ওড়না এখন নেই। এক হাতে ধরা লম্বা সিগারেট হোল্ডার, তা থেকে নীল ধোঁয়ার রেখা পাকিয়ে উঠছে। মাদামের গলা ফিসফিসে, কিন্তু তাতে একটা অদ্ভুত কর্তৃত্ব। ফরাসি টানের ইংরেজি ভাষায় মাদাম লুসিল বললেন, ইন্সপেক্টর বোস, তাই না? আমি ভাবছিলাম আপনার আসতে কত দেরি হবে। মাদাম গতিয়ের, স্যার আর্থার রড্রিকের খুনের ব্যাপারে আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। আর্থার? লুসিল বেচারা, ওর লোভটাই ওকে মারলো। অরিজিতের চোখ ঘরের চারিদিকে ঘুরছিল। টেবিলের ওপর একটা দামি শ্যাম্পেনের বোতল, আর তার পাশেই একটা রূপোর বাক্স, ঠিক সেই বাক্সটার মতোই যেটা স্যার আর্থারের অফিসে পাওয়া গিয়েছিল। কিন্তু এটা একটা সিগারেটের কেস। অরিজিৎ সরাসরি প্রশ্ন করলেন, আপনি সেই সর্প, তাই না? লুসিলের সবুজ চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, আর তার সাথে হাসিটাও মিলিয়ে গেল। আপনি দেখছি আপনার হোমওয়ার্ক ভালোই করেছেন ইন্সপেক্টর। স্যার আর্থার আপনাদের মানে গ্রিন ড্র্যাগন সিন্ডিকেটের টাকা মারার চেষ্টা করেছিল, তাই নয় কি? লুসিল এবার সিগারেটের বাক্স থেকে একটা সিগারেট বের করে সিগারেটটা ধরিয়ে তাতে লম্বা টান দিয়ে বলল, আর্থার বোকা ছিল। ও ভেবেছিল সাংহাইয়ের ড্রাগনদের চোখ এড়িয়ে নিজেই সব ব্যবসা চালাবে। আমরা শুধু ওকে সতর্ক করতে এসেছিলাম। ওই কাটা আঙুলটা পাঠিয়ে? ওটা ছিল প্রথম বার্তা, কিন্তু আর্থার শোধরানোর বদলে উল্টে ব্যারিস্টার বাসুকে দিয়ে আমাদের আইনি নোটিশ পাঠাচ্ছিল। সে ভেবেছিল আইনের ভয় দেখিয়ে আমাদের কলকাতা থেকে তাড়াবে। বিষটা তাহলে আপনিই দিয়েছিলেন? না ইন্সপেক্টর, ওখানেই তো মজা। আমি শুধু বার্তা দিই, বিষ নয়। আমি যখন ক্লাব থেকে বেরোই আর্থার জীবিত ছিল। বিষটা অন্য কেউ দিয়েছে। অন্য কেউ? লুসিল তার সবুজ চোখ অরিজিতের চোখে চোখ রাখল, তারপর বলল, অবশ্যই। আর্থারকে মারার জন্য আমার চেয়েও বেশি তাড়া অন্য একজনের ছিল, যার আঙুলটা আমি বাক্সে ভরে পাঠিয়েছিলাম তার। তার মানে? ব্যারিস্টার পিকে বাসু। ওই কাটা আঙুলটা যে তার নিজের ছোট ভাইয়ের ইন্সপেক্টর, যাকে গ্রিন ড্রাগন সাংহাইতে পণবন্দি করে রেখেছে। ব্যারিস্টার বিকে বাসুর বালিগঞ্জের বাড়িটা নিস্তব্ধ। রাত গভীর। বাগানের পাম গাছগুলো অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর অরিজিৎ বোস যখন কলিং বেল বাজালেন তখন তার বুকটা ভার হয়েছিল। তিনি একজন খুনিকে ধরতে আসেননি, তিনি একজন ভাঙা মানুষকে প্রশ্ন করতে এসেছেন। দরজা খুললেন স্বয়ং ব্যারিস্টার বাসু। পরনে সেই দামি শেরওয়ানি নেই, একটা সাধারণ সাদা পাজামা পাঞ্জাবি। তার চুল অবিন্যস্ত, চোখ দুটো লাল, হাতে একটা প্রায় খালি হুইস্কির গ্লাস। অরিজিৎকে দেখে তিনি একটু অবাকও হলেন। তিনি ধরা গলায় বললেন, আসুন আসুন ইন্সপেক্টর, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। অরিজিৎ বসার ঘরের বিশাল ফায়ার প্লেসের সামনে এসে দাঁড়ালেন। মাদাম লুসিস গতিয়েরের সাথে আমার কথা হয়েছে। তাহলে আপনি সবটাই জানেন। বাসু একটা সোফায় ধপ করে বসে পড়লেন। মিস্টার বাসু, আমি জানি সাংহাইয়ের গ্রিন ড্র্যাগন সিন্ডিকেট আপনার ছোট ভাই সুভাষকে পণবন্দি করে রেখেছে। আমি জানি মাদাম গতিয়ের সেই সিন্ডিকেটের সর্বদূত, আর আমি এও জানি ক্লাবে পাওয়া সেই কাটা আঙুলটা। পিকে বাসু কান্নায় ভেঙে পড়লেন।
সেই প্রখর বুদ্ধিসম্পন্ন ব্যারিস্টারের খোলসটা মুহূর্তে গড়িয়ে গেল। আমার ভাইয়ের ওরা ওরা আমার আমার সুবাসের আঙুল পাঠিয়েছে, হ্যাঁ? ওই শয়তান আর্থার রড্রিকের হাত দিয়ে। স্যার আর্থারও কি এই ব্ল্যাকমেলের অংশ ছিলেন? অংশ? হ্যাঁ, আর্থারই ছিল মূল। ও গ্রিন ড্রাগনের কলকাতার এজেন্ট ছিল, কিন্তু লোক বাড়ছিল। ও সিন্ডিকেটকে ঠকিয়ে নিজেই সব ব্যবসা হাতিয়ে নিতে চেয়েছিল। হ্যাঁ, তাই সিন্ডিকেট মাদাম লুসিলকে পাঠায় ওকে শায়েস্তা করতে। শায়েস্তা। আর আপনি? আমি ছিলাম ওদের দাবার বড়ি। সিন্ডিকেট আমার ভাইকে আটকে রেখে আমাকে দিয়ে আর্থারের ওপর আইনি চাপ সৃষ্টি করছিল। আবার আর্থার আমার ভাইয়ের খবর দেওয়ার নাম করে আমার কাছ থেকে টাকা আদায় করছিল। দুদিক থেকেই আমি পিষে যাচ্ছিলাম ইন্সপেক্টর, দুদিক থেকেই। অরিজিতের কপালে ভাঁজ পড়ল। লেজার বুকে সেই এন্ট্রিটা তার মনে পড়ল। পিকেবি আঙুলের জন্য প্রথম কিস্তি। কাল রাতে ক্লাবে আপনি আর্থারকে টাকা দিতে গিয়েছিলেন আপনার ভাইয়ের জীবনের জন্য? হ্যাঁ, লুসিল চলে যাওয়ার পরই আমি ঠকি। আর্থার তখন ওই রূপোর বাক্সটা খুলে আঙুলটা দেখছিল। ওর মুখে কোনো ভয় ছিল না ইন্সপেক্টর, ছিল একটা পৈশাচিক হাসি। ও আমাকে বলল, দেখলে বাসু, দেখলে ড্রাগনরা কেমন ভয় পেয়েছে? তোমার ভাইয়ের জন্য চিন্তা করো না, একদম চিন্তা করো না, আমি সব সামলে নেব। শুধু টাকাটা সময় মতো দিলেই চলবে। তারপর ও নিজের বিস্কির গ্লাসটা তুলে নিল, বলল, তোমার ভাইয়ের সুস্বাস্থ্যের জন্য। আমি ওর হাসিটা সহ্য করতে পারছিলাম না। আপনি বিষটা মিশিয়ে দিলেন? না, আমি ওকে মারিনি। আমি মারলে তো আমার ভাইয়ের খবর পাওয়ার শেষ রাস্তাটুকু বন্ধ হয়ে যেত। আমি ওকে মারিনি, বিশ্বাস করুন, আমি ওকে মারিনি। ও গ্লাসে চুমুক দেওয়ার পরই ওর চোখ উল্টে গেল, মুখ দিয়ে গ্যাজলা উঠতে শুরু করলো। ছটফট করতে করতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিল। আর আপনার বোতাম? আমি ওকে ধরার চেষ্টা করেছিলাম ইন্সপেক্টর। আমি ভেবেছিলাম ওকে বাঁচাতে পারলে হয়তো ও মরার আগে আমার ভাইয়ের ঠিকানাটা বলে যাবে। ওকে টেনে তুলতে গিয়েই আমার ওই শেরওয়ানির বোতামটা চেয়ারের হাতলে আটকে ছিঁড়ে যায়। কিন্তু সব শেষ। ও আমার চোখের সামনে মরে গেল। অরিজিৎ বোস ব্যারিস্টার বাসুর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। তার প্রতিটি কথা সত্যি বলে মনে হচ্ছিল। একজন মানুষ যে তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য মরিয়া, সে তার একমাত্র যোগাযোগের মাধ্যমকে খুন করতে পারেন না। অরিজিৎ বললেন, আপনি মিথ্যে বলছেন না মিস্টার বাসু, কিন্তু যদি আপনি খুন না করেন আর মাদাম লুসিলও যদি খুন না করে, তাহলে বিষটা দিল কে? অরিজিৎ যখন বাসুর বাড়ি থেকে বেরিয়ে লালবাজারের দিকে ফিরছেন, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। তার মাথা কাজ করছিল না। এই কেসে দুটো প্রধান সন্দেহভাজনই যদি নির্দোষ হয়, তাহলে খুনি কে? তিনি তার নোটবুকটা খুললেন। ঘটনা প্রবাহ আবার সাজাতে লাগলেন। মাদাম লুসিল স্যার আর্থারকে রূপোর বাক্স দেয়, তাকে হুমকি দেয়, কিন্তু খুন করে না, সে বেরিয়ে যায়। 2 ব্যারিস্টার বাসু ঘরে ঢোকেন, স্যার আর্থারের সাথে কথা বলেন, আর্থার তাকে তাচ্ছিল্য করেন। 3 স্যার আর্থার হুইস্কিতে চুমুক দেন এবং মারা যান। অরিজিৎ হঠাৎ কি একটা ভেবে গাড়ি থামালেন। তিনি ক্লাবের সেই প্রবীণ বেয়ারা রহিমের জবানবন্দিটা আবার মনে করলেন। রহিম বলেছিল, তিনি বাসু সাহেবকে বসতে বলে নিজে আর একটা হুইস্কির অর্ডার দেন। আমি সেই গ্লাসটা দিয়ে আসার পরই সব হইচই শুনি। কথাটা মনে পড়তেই অরিজিতের চোখ জ্বলে উঠল। আর একটা গ্লাস? লুসিলের সাথে কথা বলার সময় আর্থারের হাতে একটা গ্লাস ছিল। বাসু যখন ঢোকেন তখন সেই গ্লাসটাই থাকার কথা, কিন্তু বাসুর বর্ণনায় আর্থার গ্লাসে চুমুক দিয়েছেন, আর রহিমের বর্ণনায় সে বাসু ঢোকার পর একটা নতুন গ্লাস দিয়ে এসেছে। তার মানে আর্থার রড্রিক দুটো গ্লাসে চুমুক দিয়েছিলেন, নাকি রহিম কিছু লুকাচ্ছে?
অরিজিৎ সোজা লালবাজারে নিজের অফিসে ঢুকলেন। নন্দলাল সেখানে টেবিলে মাথা রেখে ঝিমোচ্ছিল। অরিজিতের গলার আওয়াজে নন্দলাল ধর্মনিয়ে উঠে বসল। নন্দ, ওঠো। বড়বাবু, রহিম ক্যালকাটা ক্লাবের সেই বেয়ারা, ওকে এক্ষুনি তুলে আনো। আর এবার কোনো নরম কথা নয়, ওকে আমার সামনে এনে বসাও এক্ষুনি। ইন্সপেক্টর অরিজিৎ বোস বুঝতে পারছিলেন তিনি একটা বড় ভুল করেছেন। খুনি কোনো বড় খেলোয়াড় নয়, খুনি হলো সেই লোকটা যে সবার চোখের আড়ালে থাকে, সেই তৃতীয় ব্যক্তি যে বিষের গ্লাসটা শেষ মুহূর্তে স্যার আর্থারের হাতে তুলে দিয়েছিল। সন্দেহের তীর এখন সরাসরি সেই ভীতই বিনয়ী বেয়ারা রহিমের দিকে। কিন্তু সে কেন এমন ভয়ঙ্কর খুন করতে যাবে? 1 ঘন্টা পর লালবাজারের সেই স্যাঁতস্যাঁতে জেরাঘর। ইন্সপেক্টর অরিজিৎ বোসের সামনে বসে আছে রহিম। তবে এবার তার চোখে সেই আগের ভয়টা নেই। তার চোখ দুটো স্থির, ভাবলেশহীন। অরিজিৎ শান্ত গলায় বলা শুরু করলেন, রহিম, তুমি বলেছিলে বাসু সাহেব আসার পর স্যার আর্থার নতুন হুইস্কি অর্ডার দেন। আজ্ঞে হুজুর। কিন্তু স্যার আর্থারের টেবিলে তো আগেই একটা গ্লাস ছিল, সেটাতেই তো তিনি মাদাম লুসিলের সাথে কথা বলার সময় চুমুক দিচ্ছিলেন। খেলা এখানেই শেষ রহিম। বাসু সাহেব ঢোকার পর স্যার আর্থার কোনো নতুন গ্লাস চাননি, তুমি নিজেই গ্লাসটা নিয়ে গিয়েছিলে, তাই না? রহিম চুপ করে রইল, কিছু বলল না। তুমি যখন দেখলে ব্যারিস্টার বাসু আর স্যার আর্থার কথা বলছেন, তুমি একটা ট্রেতে নতুন গ্লাস নিয়ে গেলে। বাসু সাহেবকে একটা গ্লাস অফার করলে, তিনি নেননি। তুমি তখন স্যার আর্থারকে বললেন, হুজুর, আপনার আগের গ্লাসটা ঠান্ডা হয়ে গেছে, এটা তাজা করে এনেছি। স্যার আর্থার অন্যমনস্কভাবে সেই গ্লাসটা তুলে নিলেন, আর তাতেই ছিল পটাশিয়াম সাইনাইড। রহিমের চোখে চোখ রেখে কথাগুলো বলল অরিজিৎ। তুমিই খুনটা করেছো রহিম, কিন্তু কেন? স্যার আর্থারের মতো লোক তোমাকে কেন পাত্তা দেবে? তোমার মোটিভ কি? অনেকক্ষণ পর রহিম মুখ খুলল। তার শুকনো ভাঙা গলায় বলল, মোটিভ? হুজুর, আপনারা বড়লোকেরা মোটিভ খোঁজেন, আমরা গরিবেরা শুধু কারণ খুঁজি। কী কারণ রহিম? বড় বাজারে আমার একটা ছোট্ট দোকান ছিল। আমার 21 বছরের একটা ছেলে ছিল হুজুর, খুব ভালো পড়াশোনা করত, কিন্তু বছর 2 আগে সে এক বাজে নেশায় পড়ে, আফিম। সব শেষ হয়ে গেল হুজুর, দোকান গেল, ঘর গেল, আর গত মাসে আমার ছেলেটাও গেল। গঙ্গার ধারে তার লাশ পাওয়া গেছিল। আর তুমি জানতে এই আফিমের ব্যবসার পেছনে স্যার আর্থার আছে? এই ক্লাবের সব খবরই কানে আসে হুজুর। আমি জানতাম ওই শয়তানটাই কালো পাট এনে আমার ছেলের মতো হাজার হাজার ছেলেকে শেষ করে দিয়েছে। আমি ওকে মারার সুযোগ খুঁজছিলাম। পটাশিয়াম সাইনাইড ক্লাবে রূপ পরিষ্কার করার জন্য রাখা থাকে, জোগাড় করা কঠিন ছিল না। তাহলে কাল রাতেই কেন? আগেও তো পারতে। কারণ কাল রাতে আমি সর্প এর সেই বাক্সটা দেখে ফেলেছিলাম। আমি যখন মাদাম লুসিলের ফেলে যাওয়া গ্লাসটা পরিষ্কার করতে যাই, তখন দেখি স্যার আর্থার ওই রূপোর বাক্সটা খুলে দেখছেন। ভেতরের ওই কাঁটা আঙুলটা আর লোকটার মুখে সেই পৈশাচিক হাসি। রহিমের চোখ দিয়ে জল গড়াচ্ছিল, কিন্তু গলার স্বর শক্ত। আমি সেই দিন বুঝলাম হুজুর, এই লোকটা শুধু ব্যবসায়ী শয়তান নয়, এ একটা রাক্ষস। ও শুধু আমার ছেলেকে মারেনি, ও আরও হাজার হাজার পরিবারকে ছিঁড়ে খাচ্ছে। বাসু সাহেবের মতো বড় ব্যারিস্টারও ওর ভয় কাঁপছে। আমি যখন নতুন গ্লাসে বিষটা মিশিয়ে ওর দিকে এগিয়ে দিলাম, আমার হাত একটুও কাঁপেনি। আমি আমার ছেলের শোধ নিয়েছি হুজুর। পরদিন দ্য স্টেটমেন্ট পত্রিকার প্রথম পাতায় ছোট করে খবর বেরোলো, কলকাতা ক্লাবের প্রখ্যাত ব্যবসায়ী স্যার আর্থার রডিগের মৃত্যু, ক্লাবের এক বেয়ারা গ্রেপ্তার।
লালবাজারের বারান্দায় দাঁড়িয়ে ইন্সপেক্টর অরিজিৎ বোস সকালে চায়ের কাপে চুমুক দিলেন। রহিম তার অপরাধ স্বীকার করেছে, আইন তার পথে চলবে। মাদাম লুসিল গতিয়ারকে ছোঁয়া যায়নি। যথেষ্ট প্রমাণের অভাবে তাকে সাংহাইতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। গ্রিন ড্রাগন সিন্ডিকেট পর্দার আড়ালেই রয়ে গেল। ব্যারিস্টার পিকে বাসুকে খবরটা দেওয়া হয়েছে। তিনি শুধু জানতে চেয়েছেন তার ভাইয়ের কোনো খবর পাওয়া গেল কি না। অরিজিৎ কোনো জবাব দিতে পারেননি। ব্রিটিশ শাসিত কলকাতার ন্যায় বিচার এক অদ্ভুত মরীচিকা। অরিজিৎ বোস খুনিকে ধরেছেন, কিন্তু আসল অপরাধীরা, যারা এই বিষাক্ত ব্যবসার শিকড়, তারা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এই শহরের আভিজাত্যের আড়ালে যে গভীর অন্ধকার, তা আজও লালবাজারের ছায়ার মতোই দীর্ঘ এবং অস্পষ্ট। কলকাতার আভিজাত্যের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার হয়তো চিরকালই এই লালবাজারের ছায়ার মতো দীর্ঘ এবং অস্পষ্ট থেকে যাবে। এতক্ষণ আপনারা শুনছিলেন দ্য নাইট এক্সপ্রেস অরিজিনালসের নিবেদন ইন্সপেক্টর বোসের ডায়েরি সিরিজের গল্প স্যার আর্থারের হত্যাকাণ্ড। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছেন অরিজিৎ বোসের চরিত্রে শুভম দেবনাথ, ক্লাবের ম্যানেজারের চরিত্রে চন্দন, পিকে বাসুর চরিত্রে রাজ চট্টোপাধ্যায়, নন্দলালের চরিত্রে সাম্য বিশ্বাস, ডিসুজার চরিত্রে শুভঙ্কর আচার্য, মাদাম লুসিলের চরিত্রে মৌ এবং রহিমের চরিত্রে অংশুমান দত্ত। গল্পের কথক এবং সমগ্র পরিচালনায় আমি জয়। আমাদের এই আয়োজন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দ্য স্টোরি স্টেশন ইউটিউব চ্যানেলের গল্প সবার আগে শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।